আমি আসি, আমি থাকবো আজীবন। কথাটা বলে নির্বাণ স্পর্শীর সান্নিধ্যে এসে তার কপালে অধর ছুঁয়ে দিয়ে তার চুলের মাঝে হাত গলিয়ে দেয়। স্পর্শী আকস্মিক নির্বাণকে আলতোভাবে জড়িয়ে ধরল, নিভৃতেই মুখ গুজল তার বুকে। দুজনের মাঝে চলল নীরব কথোপকথন, যা কিনা বর্ণ অক্ষর শব্দহীন হয়েও বুঝল দুজনেই। সম্পর্কের মানটা যেন বৃদ্ধি পেল এখানেই। দুজনের মনের এক জায়গা হলেও নির্বাণের চোখের ভাষা ছিল অন্য, কিছুটা শুক্র অনল প্রভ মিশ্রিত, যেটা কিনা স্পর্শী ধরতেই পারল না। পরবর্তী সময়গুলো গড়ালো খুব দ্রুত, চলমান স্রোতের ন্যায়। মাস বদলালো, রমজান শেষে ঈদ এলো, রৌদ্র উজ্জ্বল এক সাধারণ সকাল হলো অন্যরকম। ছোট্ট সোনা পাখির দল ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন জামা কাপড় গায়ে জড়িয়ে ছুটল বাড়ির গুরুজনদের পেছন পেছন সালামি পাওয়ার আশায়। গৃহকর্মীরা সেই যে সূর্য ওঠার আগে রান্নাঘরে ঢুকলো, বের হলো একেবারে ঘেমে নেমে। টেবিলে পরিবেশিত হলো নানান রকমের মিষ্টান্ন, মজাদার খাবার। পরিবেশটা মড়ানো একেবারে উৎসব এবং খুশির আমেজে। স্পর্শী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সজ্জিত করতে ব্যস্ত। কাঁধের পাশে নীল পাড়ের বেগুনি রঙের আঁচলটা ভালো মতো আটকে দিয়ে কুচিতে মন দিল সে। কোমর অবধি ছড়ানো সিক্ত চুলের শেষাংশ থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে ভিজে যেতে থাকলো শাড়ি, ব্লাউজের কিনার। কিন্তু সেই দিকে কি আর রমণীর খেয়াল আছে? সে তো মগ্ন অন্য ধ্যানে। কতদিন পর কাঙ্ক্ষিত মানুষটিকে সামনাসামনি দেখতে চলেছে। খুশি কি আর সহে তার? সপ্তাহখানেক হলো মানুষটা চলে গিয়েছে তার সান্নিধ্য হতে। ব্যস্ততা আছে বলে যাওয়ার পর আর না ফিরলেও খোঁজ নিয়েছে প্রতিনিয়ত। কাজের সুবাদে ঢাকার বাহিরে অবস্থান করেও প্রতিদিন নিয়ম মাফিক ফোন করে তদারকি করে গেছে ঠিকই। দূরে থেকেও নিজের শরীরের সামান্যটুকু অযত্ন হতে দেয়নি স্পর্শীকে। মাঝে মধ্যে স্পর্শী অভিমান করলে তাকে ভিডিও কলে বসিয়ে নিজের যাবতীয় কাজ সেরে ব্যস্ত পুরুষটি কথা বলে, তবুও একা হতে দেয়নি। শেষ পর্যন্ত দূরে থেকেও সুস্থ করে তুলেছে তাকে। কিঞ্চিত দুর্বলতা থাকলেও সেটা গায়ে লাগার মতো নয়। স্পর্শী চোখে কাজল টানা মাত্রই সালেহার ডাক পড়ল, নির্বাণ এসেছে। মুহূর্তেই হার্টবিট মিস করলো যেন। মনটা হলো উৎফুল্ল প্রফুল্ল। কোনো মতে নিজের সাজ শেষ করে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। সোফায় মিজান সাহেবের পাশে হাত ফিরনির পিরিচ নিয়ে বসে আছে নির্বাণ। দুজনের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। স্পর্শী ড্রয়িং রুমের পদাচারণ করতেই নির্বাণের দৃষ্টি গেল সেই দিকেই। এক মনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই দিকে কয়েক মুহূর্ত। মোহগ্রস্ত নয়নে দেখতে থাকলো নীলাঞ্জনে আবৃত এলোকেশী কন্যাকে। অধর কোণে দেখা দিল মিষ্টি হাসি। স্পর্শীর অবস্থাও বিপরীতমুখী নয়। সেও ব্যস্ত হলো নীলাদ্র রঙের পাঞ্জাবি পরিহিত শ্যাম পুরুষের স্নিগ্ধ মুখটি দেখতে। কয়েক সেকেন্ড নিভৃতে গড়িয়ে যেতেই নির্বাণ দৃষ্টি সরালো। পুনরায় মনোযোগ দিল মিজান সাহেবের কথায়। ভাব এমন যে সে এতক্ষণ মনোযোগ দিয়েই মিজান সাহেবের কথা বলছিল, এদিকে তো সে ভুলেও তাকায়নি। স্পর্শী ভুরু কঞ্চিত হলো। নির্বাণ কি খেয়াল করেনি সে আজ তার পছন্দ মতো সেজেছে? পরিপাটিভাবে শাড়ি পরেছে, হাত ভর্তি মেহেদি দিয়েছে, চোখে কাজল টেনেছে। কিছুই কি খেয়াল করেনি সে? এত অবজ্ঞা কিসের? বেশ অভিমান হলো স্পর্শীর। রাশভারী অভিমান নিয়ে নিজের দিকে তাকালো সে। কোনো দিক খাপছাড়া লাগছে কিনা পর্যবেক্ষণ করতে, কিন্তু কোনো খুঁত খুঁজে পেল না। এর মাঝে স্পৃহা স্পর্শীর পাশে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? স্পর্শী পাশ থেকে তাকালো। কিছু না। আচ্ছা দেখ তো, আমাকে কি আজ আজে বাজে লাগছে নাকি দেখতে? স্পৃহা ভুরু কুচকালো। কই না তো, এই শাড়িতে তো বেশ মানিয়েছে, সুন্দর লাগছে। স্পৃহার কথা শুনে স্পর্শী দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালো। স্পৃহাও স্পর্শীকে অনুসরণ করে সেই দিকেই তাকালো। আকস্মাৎ বলে উঠল, তুই আর ভাইয়া কি কাপল আউটফিট পরেছিস নাকি? কাটিং ডিজাইন সব সেম যে। স্পৃহার কথা শুনে স্পর্শী একবার নিজের দিকে এবং নির্বাণের দিকে তাকালো। তার শাড়ির ওপর অংশ নীল গাঢ়,
আর নিচের কুচির অংশ বেগুনি গোলাপির সংমিশ্রণে তৈরি। নির্বাণের পাঞ্জাবিটাও ঠিক তেমনই। ঈদ উপলক্ষে ওই বাড়ি থেকেই তার জন্য এই শাড়ি আর কামিজ নিয়ে এসেছিল মাহিদ, পাশাপাশি সালেহা, মিজান, স্পৃহার জন্যেও। গতকাল রাতেই নির্বাণ ফোন করে জানিয়েছিল নীলুফা তাকে যেতে বলেছেন, তাই সে সকালবেলা ওকে নিতে আসবে। সেই সাথে জোর দিয়ে বলেছিল সে যেন তাদের দেওয়া শাড়িটাই পরে। তার মানে কি নির্বাণ জেনে শুনেই তাকে শাড়ি পরতে বলেছিল? পরবর্তীতে আর কিছু ভাববার পূর্বেই স্পৃহা বলল, মা তোকে ভেতরে ডাকছে, চল। স্পর্শী এক পলক নির্বাণের দিকে তাকালো, অতঃপর ঘুরে দাঁড়িয়ে চলে গেল সালেহার রুমে। স্পর্শীর নিজ অবস্থান থেকে সরে যেতেই কারো দৃষ্টি আড়ষ্ট সরল হলো। প্রিয়তম মানুষটাকে মন ভরে দেখতে না পারার আক্ষেপে দীর্ঘশ্বাস বেরোলো বুক চিরে। 30 মিনিটের ঊর্ধ্বে হলো স্পর্শী শ্বশুরবাড়িতে এসেছে। এই প্রথম এখানে আসা তার, যার দরুন স্পর্শীর আপ্যায়নে কোনো কমতি রাখেনি নীলুফা। স্পর্শী বাসায় আসা মাত্রই তাকে নিজের সাথে সাথে রেখেছেন। নাহিদের সাথে দেখা হলে সে কুশল বিনিময় করে বাহিরে চলে যায় পুরানো বন্ধু মহলের সঙ্গে আড্ডা দিতে। স্পর্শীর নীলুফার সাথে কথার ফাঁকেই চারিদিকে চোখ বুলালো। নির্বাণদের ফ্ল্যাটটা 3-4 জন থাকার জন্য মাত্রাতিরিক্ত বড় বলা চলে। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং বাদে ছোট ছোট একটা স্টাডি রুমও আছে। সেখানেই পুরোটাই কাগজপত্র আর বইয়ে ঠাসা। বুঝতে অপেক্ষা নেই স্টাডি রুমটা কার। নীলুফা স্পর্শীকে নিজ উদ্যোগে একবার পুরো বাসাটা ঘুরিয়ে দেখালেন। অতঃপর স্পর্শীকে নিজের রুমে নিয়ে গিয়ে আড্ডায় মশগুল হলেন। সময়টা পার হলো সেখানেই। বাসায় আসার পর স্পর্শীকে নীলিফার সাথে ব্যস্ত দেখে নির্বাণ নিজের রুমে চলে গেল। ভাবল কিছু সময়ের ব্যাপার, সে অপেক্ষা করে নিবে। কিন্তু ঘড়ির কাঁটা যখন মিনিট সেকেন্ড পেরিয়ে ঘন্টায় পদার্পণ করলো, তখনই শ্যাম পুরুষটি শান্ত মন অধৈর্য হয়ে উঠল। বদ্ধ রুমে ক্ষান্ত হয়ে বসে থাকতে না পেরে এদিক সেদিক ঘুরঘুর করতে থাকলো। শেষে কাজ না পেয়ে স্টাডি রুম থেকে একটি উপন্যাসের বই নিয়ে সোফায় বসে পড়ল। নিজের সবটুকু মনোযোগ বইয়ের পাতায় স্থির করার ব্যর্থ প্রয়াস করলো কতক্ষণ। কিন্তু যার মন অন্যতে মগ্ন, সে কি আর পারে কবির উপন্যাসিক অক্ষর বর্ণের মায়ায় নিজের মনকে ভোলাতে? কিছু সময়ের ব্যবধানে স্পর্শী নীলুফার রুম থেকে বের হলো। স্পর্শীকে দেখা মাত্রই নির্বাণ তড়িঘড়ি করে বইয়ের পাতায় মুখ গুজল। মুহূর্তেই অভিব্যক্তি স্থির করে ফেলল সে। ভাব এমন, সে এতক্ষণ যাবৎ ধরে এক মনে বইই পড়ছিল, অথচ কিছুক্ষণ পূর্বের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। স্পর্শী ধীর পায়ে নির্বাণের কাছে এসে বসে। নির্বাণ দৃষ্টি তুলে তখনই কথা শেষ হলো। স্পর্শী হাতে পরিহিত স্বর্ণের বালার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মা নামাজ পড়বেন এখন। ও আচ্ছা, বালা কে দিয়েছে মা? স্পর্শী সম্মতি জানালো, ঈদ উপলক্ষে দিয়েছেন। কথাটা শুনে নির্বাণের হাতের বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। মন্থর কণ্ঠে বলল, রুমে চলো। স্পর্শী কথা বলল না আর, চুপচাপ উঠে দাঁড়ালো। ছোট ছোট পা ফেলে চলল নির্বাণের পিছু পিছু। অভিমানের রেশ তখনও বিদ্যমান। নির্বাণের রুমে ঢুকতেই স্পর্শী থমকালো। রুমটা তুলনামূলক একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। সামান্যটুকুও ধুলাবালি খুঁজে পাওয়া দায়। সেই সাথে সব জিনিস সাজানো গোছানো, যেন সেটাই তাদের আদর্শ স্থান। এমনকি বিছানার চাদরও একদম টান টান, কোনো ভাঁজ নেই তাতে। বিশৃঙ্খলা তো নেই। কোনো ছেলে মানুষের রুম যে এত সুন্দর গোছানো সাজানো হতে পারে, তা হয়তো নির্বাণের সাথে বিয়ে না হলে জানাই হতো না। অপরদিকে স্পর্শী হচ্ছে নির্বাণের বিপরীত। সে বরাবরই অগোছালো প্রকৃতির। ঠেকায় না পড়লে কখনো নিজের রুম সে গোছায় না। একটা জিনিস নিয়ে অন্য জায়গায় রেখে দেওয়া তার স্বভাব। শেষে কিনা স্পর্শী তার বিপরীতমুখী কাউকে আবদ্ধ হলো। হুমায়ুন আহমেদ ঠিকই বলেছেন, এই পৃথিবীর প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। নৈশব্দে হেঁটে গিয়ে বিছানার ওপরে বসল। নির্বাণ দরজাটা ভিড়িয়ে দিয়ে ডেস্কটপটা টেবিলের ওপরে বইটা রেখে নিচের ড্রয়ারটা খুলে কিছু একটা করতে থাকলো। অতঃপর ঘুরে স্পর্শীর দিকে তাকালো।
তোমার চোখের নিচে কাজল লেপ্টে গিয়েছে, টিস্যু আছে, সেখানে মুছে নাও, বাজে দেখাচ্ছে। স্পর্শী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্বাণের দিকে। গল্প উপন্যাসে এই লেপ্টে যাওয়া কাজল নিয়ে কবিরা কয়েকশো লাইন লিখে ফেলে, অথচ এই মানুষটাকে দেখো। স্পর্শীর অভিমানের পাল্লা ভারী হলো। সে আকাশ সমান রাগ নিয়েই উঠে দাঁড়ালো। কিছুটা শব্দ করেই হেঁটে গেল আয়নার সামনে। আয়নাতে তাকাতেই ভুরু কুঁচকে এলো তার। তার কাজল তো লেপ্টে যায়নি, তাহলে নির্বাণ মিথ্যা কেন বলল? ঘুরে দাঁড়াতে চাইলেই সে কিন্তু আর পূর্বে নির্বাণ পেছনে এসে জড়িয়ে ধরল। আয়নার ভেতর দিয়েই স্পর্শী নির্বাণের দিকে তাকিয়ে রোষান্বিত কণ্ঠে বলল, মিথ্যা বললেন কেন আপনি? ঠিকই তো আছে সব। তাই নাকি? নির্বাণের হেয়ালিপূর্ণ কণ্ঠ। স্পর্শীর এবার প্রচণ্ড রাগ হলো। একে তো সকালবেলা তার দিকে ঘুরেও তাকায়নি, আসার সময়ও গাড়িতে সাধারণত দুই এক বাক্য ছাড়া কোনো কথাই বলেনি সে। বাসায় এসেও একই হাল, এখন আবার হেয়ালি করছে। মানে চাচ্ছেটা কি সে? স্পর্শী একরাশ বিরক্তি নিয়ে সেখান থেকে সরে আসতে নিলেই নির্বাণ বাঁধ সাধল। নির্বাণ স্পর্শীকে তার দিকে ঘুরিয়ে পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করে স্পর্শীর হাতে দিল। স্পর্শী দ্বিধাগ্রস্ত নয়নে তাকালো নির্বাণের দিকে। নির্বাণ তা দেখে বলল, খোলো। স্পর্শী এক মুহূর্ত বিলম্ব না করে বাক্সটা খুলল। বাক্সের ভেতর নিদারুণ সাদা ও নীল রঙের পাথরের কারুকাজ করা লাভ শেপের এক জোড়া ইয়াররিং আর পেন্ডেন্ট। মগ্নতা এবং স্নিগ্ধতার প্রভাব এত ছিল যে স্পর্শী স্তব্ধ না হয়ে পারল না। নির্বাণ কিছু না বলে নিভৃতে বাক্স থেকে পেন্ডেন্টটা নিয়ে স্পর্শীকে পুনরায় আয়নার সামনে ঘুরিয়ে দিল। খুব সন্তর্পণে স্পর্শীর চুলগুলো এক পাশে নিয়ে তার গলায় পেন্ডেন্টটা পরিয়ে দিল। অতঃপর স্পর্শীর কোমরে হাত গলিয়ে দিয়ে তার কাঁধের পাশে আলতোভাবে অধর ছুঁয়ে দিয়ে চিবুক রাখলো। বিভোর কণ্ঠে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? স্পর্শী দ্রুত গতিতে মাথা নাড়ালো, অনেক। বিয়ের পর এই প্রথম নির্বাণের কাছ থেকে কোনো উপহার পাওয়া তার। পছন্দ না হয়ে উপায় আছে? বস্তুত উপহারটা এখন তার জানের চেয়েও বেশি প্রিয়। নির্বাণ মিহি হাসল। আর শাড়ি? স্পর্শী কিছুটা অবাক হয়ে বলল, শাড়িটা কি আপনি নিজে কিনেছেন? হুম, এই প্রথম মা বাদে কোনো নারীর জন্য শাড়ি কিনেছি। অনেক ঘুরেও কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না তোমার জন্য। শেষে এই কাপল আউটফিটটাই নজর কেড়েছিল আমার। কিন্তু তোমার পছন্দ নিয়ে একটুও কনফিউজড ছিলাম, তবুও কেন জানি মনে হয়েছিল তোমাকে এই রঙেই বেশ মানাবে। এখন দেখছি আসলেই মানিয়েছে। স্পর্শী পৃষ্ঠ চিত্তে অধর কোণে হাসি ফুটে উঠল। আপনার দেওয়া সব কিছুই আমার প্রিয়। আর আমি প্রিয় নই? আচমকা নির্বাণের এমন প্রশ্নের পৃষ্ঠে স্পর্শী লজ্জায় কুঁকড়ে গেল। মুহূর্তেই প্রত্যুত্তর করতে পারল না কিছু। আমতা আমতা করল কিছুক্ষণ। না মানে হ্যাঁ, ধুর, কি বলো? স্পর্শী মাথা নুয়ে লজ্জালু কণ্ঠে বলল, জানি না। নির্বাণ হাসল, থাক, জানতে হবে না। কথাটা বলে আয়নার মধ্য দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো স্পর্শীর দিকে। ক্ষণেই বলে উঠল, তোমাকে না আমি লিপস্টিক দিতে মানা করেছিলাম, বিশেষ করে এই রংটা। স্পর্শী ভ্রু সংকীর্ণ করল। কেন, দিলে কি হয়েছে? আপনি বললেই আমার লিপস্টিক দেওয়া ছাড়তে হবে নাকি? আমি তো লিপস্টিক দিবই। মুহূর্তেই নির্বাণ স্পর্শীর কানের কাছে এসে ফিসফিসালো, কি হয় তা না হয় এখনই দেখে নাও। কথাটা বলেই নির্বাণ আচমকা স্পর্শীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কিছু বুঝে ওঠার পূর্বেই স্পর্শীর অধর যুগল নিজের সান্নিধ্যে নিয়ে এসে তাতে নিজের অধর যুগল স্থাপন করল। ঘটনাক্রমে স্পর্শী পার্শ্ব প্রতিক্রিয়া দিতেই ভুলে গেল। তাকিয়ে থাকলো ফ্যাল ফ্যাল করে। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ধীরে ধীরে প্রণয়ের রং গাঢ়তর হতেই স্পর্শী মিইয়ে গেল। নয়ন দুটি কপাট বন্ধ করল নিমিষেই। কিছুক্ষণ এভাবেই অতিবাহিত হওয়ার পর নির্বাণ সরে এলো। নিম্ন কণ্ঠে বলল, মাঝে মধ্যে কিছু নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তিগুলো এমনই হয়, বুঝেছ? শয়নের রক্তিমা ছেয়ে যাওয়া আকাশের অন্তরালে সূর্যের অস্তিত্ব মিশে যেতেই স্পর্শীকে সাথে নিয়ে নির্বাণ রওনা হলো। চারিপাশ উজ্জ্বল করতে
রাস্তার ধারে জ্বলতে শুরু করলো হরিদ্রা রঙের সোডিয়াম লাইটগুলো। বন গাছালি পেরিয়ে ফাঁকা রাস্তায় গাড়ি চলল সা সা করে। স্পর্শী মনও স্থাপিত হলো সেই দিকেই। আচরণে তখনও লজ্জাবতা বিদ্যমান। মিনিট কয়েক নিভৃতে কেটে যেতে নির্বাণ পরিবেশটা স্বাভাবিক করতে বলে ওঠে, সামনের সপ্তাহ থেকে কিন্তু ভার্সিটি খোলা, মনে আছে তো? হুম, আছে। শরীর খারাপ করলে ভার্সিটি যাওয়ার প্রয়োজন নেই, আমি নোটস করে পরে তোমায় দিয়ে দিবনে। স্পর্শী মৃদু কণ্ঠে বলল, সেটার প্রয়োজন পড়বে না বোধ হয়। না লাগলেও নিবে, পড়ালেখায় বেশ পিছিয়ে আছো তুমি, ইমপ্রুভমেন্ট দরকার তোমার। সো আমার দেওয়া নোটসগুলো ভালো মতো পড়বে। এইবার সিজিপিএ খারাপ হলে আমি কিন্তু, তোমার কপালে দুঃখ আছে। শেষের কথাটা বেশ গাম্ভীর্যতার সাথে বলল নির্বাণ। স্পর্শী নাক ফুলিয়ে মিনমিনে কণ্ঠে বলল, শুরু হয়েছে হিটলার স্যারের হিটলারগিরি। এই জন্যই স্যারদেরকে বিয়ে করা উচিত না, একদমই না। গাড়ির ইঞ্জিনের শব্দে স্পর্শীর কথাগুলো নির্বাণ শুনতে পেল না, তাই জিজ্ঞাসা করলো, কিছু বলছো? বলছি, এখন থেকে ভালো মতো পড়বো। নির্বাণের অভিব্যক্তি দেখে মনে হলো না সে স্পর্শীর কথা আদৌ বিশ্বাস করেছে। তবে এই বিষয়ে আর কিছুই বলল না, অন্য কথাতে চলে গেল সে। আচ্ছা, আর ভার্সিটি খুললে কিন্তু তুমি আমার সাথেই যাওয়া আসা করবে। কেন? তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। শরীর এখনো দুর্বল তোমার, তাই কিছুদিন তোমায় একা যাওয়া আসা নিষেধ। স্পর্শী এর প্রেক্ষিতে আর কিছুই বলল না, ছোট্ট করে শুধু আচ্ছা বলল। ছুটিগুলো ফুরিয়ে গেল খুব দ্রুত। ফের ব্যস্ততায় পরিপূর্ণ হলো জীবন। স্পর্শীর ভার্সিটি খুলে গিয়েছে 1 সপ্তাহ হলো। এর মধ্যে দুর্বলতার জন্য সে ভার্সিটিতে যেতে পেরেছে মাত্র 2 থেকে 3 দিন, তাও নির্বাণের সাথেই। ভার্সিটির ভেতরে দুজনকে আলাদা আলাদা থাকতে হলেও দূর থেকে স্টুডেন্ট টিচারের সম্পর্ক বুঝিয়ে রেখেই নির্বাণ যতটুকু পেরেছে স্পর্শীর খেয়াল রেখে গিয়েছে। নিজের পক্ষ থেকে কোনো ত্রুটি রাখেনি সে। স্পর্শীয় বেশ সাবধানতার সাথে চলাফেরা করে গিয়েছে। সেই সাথে নির্বাণের সাথে যাওয়া আসা করার সময়ও বেশ সচেতন ছিল। স্পর্শীর বন্ধু মহলের সকলেই এতে বেশ সাহায্য করেছে, তবে পিন্স মারতে কেউ ভুল করেনি। হাসি খুশিই যাচ্ছিল সকলের জীবন। তবে সেটা বেশি দিন স্থায়ী হলো না। নিষ্প্রভ এক সকালে ঘূর্ণিঝড়ের প্রলয়ঙ্করী বাতাস লেগে গেল স্পর্শী ও নির্বাণের জীবনে, যা কিনা তাদের জীবনের পুরো মানচিত্রই পাল্টে দিল। আকাশটা নিত্যদিনকার মতোই স্বচ্ছ। রৌদ্র তেজের ক্ষিপ্ত রূপ হতে ধরণীকে রক্ষা করতে শুভ্র মেঘের অহর্নিশ আনাগোনা। সকাল তখন 9টা। সকালে ক্লাস না থাকায় স্পর্শী তখনও ঘুমের রাজ্যে নিমজ্জিত। এমন সময় স্পর্শীর ফোনটা উচ্চ মাত্রায় শব্দ করে বেজে ওঠে। প্রথমবারের আওয়াজে স্পর্শীর ঘুম না ভাঙলেও দ্বিতীয়বার ফোনটি বেজে উঠতেই তার ঘুমটা ভেঙে যায়। আধো নিভন্ত চোখেই স্পর্শী হাতড়ে হাতড়ে নিজের মোবাইলটা খুঁজে বের করলো। কলটা রিসিভ করে কানের কাছে মুঠো ফোনটা ধরতেই নিধি চেঁচিয়ে বলে ওঠে, এই কই তুই? সাত সকালে এমন প্রশ্ন শুনে স্পর্শীর মেজাজটা খুবই খারাপ হলো। সে মেজাজ দেখিয়ে বলল, কই আর থাকবো, বাসায় আছি, ঘুমাচ্ছি। কি হয়েছে? নিধির উদ্বিগ্ন কণ্ঠ বলল, এদিকে তো বিশ্রী একটা কাণ্ড ঘটে গিয়েছে। কি হয়েছে সেটা বল। রুদ্র। হঠাৎ রুদ্রের নামটা শুনেই আপনা আপনি স্পর্শীর ভুরু কুঞ্চন হয়ে এলো। সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, রুদ্র কি কি করেছে ও? নিধি কিছু একটা বলতে চাইলো কিন্তু বলতে পারল না। তার আগেই ওর কাছ থেকে স্বামী মুঠোফোনটা কেড়ে নিয়ে বলল, কিছু করে নাই ওর আজগবি কথা কানে নিস না। স্পর্শীর কপালে ভাঁজ একবার দ্বিগুণ হলো। মানে কি? কি লুকাচ্ছিস তোরা? হয়েছেটা কি? তেমন কিছু না, দুপুরে তোর বাসায় আসবো আমরা সবাই, তখন সামনাসামনি সব কথা বলবো নে। আর হ্যাঁ, আজ ভার্সিটিতে আসার কোনো প্রয়োজন নেই। মানে কি? তোর এত মানে জানা লাগবে না, আপাতত যা বলছি তাই কর। স্পর্শী পাল্টা কোনো প্রশ্ন করার পূর্বেই স্বামী রাখছি বলে ফোনটা কেটে দেয়। স্পর্শী কান থেকে ফোনটা নামালো, কিছুক্ষণ বিমূঢ়তায় দৃষ্টিতে নিজের মুঠোফোনের দিকে তাকিয়ে থাকলো। কি হয়েছে সেটার ধারণা ঠিক করতে না পারলেও তার বুঝতে দেরি নেই ভার্সিটিতে বড় ধরনের কোনো কাহিনী হয়েছে, যা কিনা ঘটিয়েছে রুদ্র।
কিন্তু তাকে এখন সেই বিষয় বলা হচ্ছে না। কেন হচ্ছে না তাও বুঝতে পারছে না স্পর্শী। আচ্ছা, বিষয়টা আবার তাকে ঘিরে নয় তো? ভাবনাটা মাথায় আসা মাত্রই স্থির হয়ে আর বসে থাকতে পারল না স্পর্শী। দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ভার্সিটিতে যেতে হবে তাকে। ঘটনা কি হয়েছে তা না জানা পর্যন্ত অশান্ত মনের অবকাশ মিলল না। তুই কি পাগল? কোন আক্কেলে তুই স্পর্শীকে ফোন করে সব বলতে গেছস? একটু কি কথা পেটে রাখা যায় না? স্বামী নিধির উদ্দেশ্যে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল। নিধি পাল্টা প্রশ্ন করলো, না বলে আর কতক্ষণ? তোর কি মনে হয় আমি না বললে স্পর্শী এই সম্পর্কে কিছুই জানতে পারবে না? ভার্সিটিতে এখন সবচেয়ে হট অ্যান্ড ট্রেন্ডিং টপিক এটাই। সবার মুখে মুখে একটাই কথা। চারিদিকে কি এক বিশ্রী অবস্থা দেখছস? স্বামী বলল, মানছি সবটা, কিন্তু ফোনে বলে তুই পুরো ঘটনা ঠিকমতো বুঝাইতে পারবি? বুঝাইলেও এরপর স্পর্শী কি রকম রিয়াক্ট করবে সেই খেয়াল আছে? ভেঙে পড়বে ওই। আর ওকে সামলানোর জন্য হলেও আমাদেরকে থাকতে হবে। কেয়া বলে ওঠে, কিন্তু স্পর্শীকে জানানো প্রয়োজন। যত যাই হোক, সম্পূর্ণ বিষয়টা ওকে নিয়েই। ইতিমধ্যে কত দেরি হয়ে গেছে দেখছস? স্বামী সম্মতি জানিয়ে বলে, জানি, কিন্তু আমি বলতেছি যে জানাবো না। যাব ওর বাসায়, তখন জানাবো। এখন তার আগে দেখি কিছু একটা করা যায় কিনা। নির্বাণ স্যার কোথায় জানোস? তার কানে খবরটা কি গেছে নাকি সেটা জানার দরকার? না জানলে তাকে জানাতে হবে আগে। এরপর যা করার সেই করতে পারবে। বিষয়টা আমাদের সকলের নাগালের বাহিরে। মাহিন দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, এটা করা যায়। তবে রুদ্র কত নিম্নমানের কাজ করছে সেটা দেখছস? মানে কি থেকে কি বানাইয়া দিছে পুরো বিষয়টা। আমার তো গা জ্বলতেছে। ওইকে পাই একবার, জিন্দা যদি পুঁতে না ফেলছি। নিধি অপভাষায় একটা কুটো বাক্য করে বলল, নাম নিবি না ওর। মানুষের কাতারে পড়ে ও। নর্দমার কীট একটা। রিভেঞ্জ নিতে গিয়ে একটা মেয়ের সম্মানে কিভাবে হাত দিতে পারলো ও? নরপিচাস একটা। কিয়া মন্থর কণ্ঠে বলল, সব দেখে তো আমারই কান্না পাচ্ছে। সেখানে স্পর্শী কিভাবে সহ্য করবে মানুষের এই কটু কথা? ব্যর্থ আর ব্যঙ্গাত্ম বাজে কথাগুলো। এমন না হলে কি হতো বল? খুব জরুরি ছিল কি এমন হওয়া? নিধি ক্ষীণ স্বরে বলে, গুজব রটাতে সময় লাগে না বুঝলি। শুধু এক কান থেকে আরেক কান গেলেই হয়। বাকিটা চোখের পলকেই আগুনের মতো ছড়িয়ে পড়ে। স্বামী বলে ওঠে, থাক, আপাতত এই কথা বাদ দে। আগে চল নির্বাণ স্যারকে খুঁজি। এমনিই দেরি হয়ে গেছে। মাহিন সাই জানিয়ে বলল, চল। ভাড়া মিটিয়ে স্পর্শী রিকশা থেকে নামলো। মাথায় ওড়নাটা ভালো মতো টেনে নিধিকে কল করবে বলে ব্যাগ থেকে মোবাইলটা বের করতে করতেই এগুলো সামনের দিকে। ব্যাগ থেকে মুঠোফোনটা বের করে চারপাশে একবার তাকাতেই বুঝতে পারলো প্রায় শতাংশ মানুষ ওর দিকেই তাকিয়ে আছে। কেউ বা পাশের জনকে ডেকে ফিসফিসিয়ে কি যেন বলছে, আর ফোনের মধ্যে কিছু একটা দেখিয়ে তার দিকেই ইশারা করছে। বিষয়টা অতি মাত্রায় দৃষ্টিকটু ঠেকলো স্পর্শীর কাছে। সেই সাথে কৌতূহল জাগলো মনের মাঝে। নিজের দিকে একবার তাকালো, তার পোশাক আশাকে কোনো ত্রুটি আছে কিনা দেখতে। কিন্তু চোখে পড়ার মতো তো কিছুই পেল না। স্পর্শী বুঝে উঠতে পারল না তাকে ঘুরে ঘুরে মানুষ কেন দেখছে। একরাশ দুশ্চিন্তা নিয়ে স্পর্শী নিধিকে ফোন লাগালো। নিধি ফোন ধরা মাত্রই স্পর্শী জিজ্ঞাসা করলো, এই কই তোরা? নিধির মিহি কণ্ঠে প্রতি উত্তর দিল, রিসার্চ রুমে, এইদিকে আসি। কেন? আমি ভার্সিটিতেই আছি, স্মৃতিস্তম্ভের দিকেই। তোরা কোথায়? নিধি আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, কি, তোকে না আসতে মানা করলাম স্বামী? আর আসলি কেন? তাও কেন আসলি বল? কারণ তো বলিসনি। কেন আসবো না? আসলে সমস্যাটা কোথায় আর হয়েছেটা কি বলবি তো তোরা? স্পর্শীর কথা অনাগ্রহ করে নিধির স্বামীকে ডাক দিল। স্পর্শী ফোনের অপর থেকে শুনতে পেল নিধি বলছে, স্পর্শী ভার্সিটিতে আসছে। কি করব এখন? স্বামী প্রত্যুত্তর করলো, ড্যাম ম্যান, ওকে না মানা করলাম আমি আসতে। উফ, মেয়েটা একটা কথাও শোনে না। কই এখন ওই? নিধি বলল, স্মৃতিস্তম্ভের দিকেই যাইতেছে বলল। চল ওইদিকে তাড়াতাড়ি।
শেষ কথাটা কে বলল সেটা বুঝে ওঠার আগেই নিধি বলে ওঠে, তুই ওই দিকটায় থাক, আমরা আসতেছি। স্পর্শী আচ্ছা বলার পূর্বেই লাইন কেটে গেল। কপালের ভাঁজ যেন এবার দৃঢ় হলো স্পর্শীর। হচ্ছেটা কি? এমন আচরণ কেন করছে সবাই? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আগেই তার ডান পাশ থেকে কারোর উচ্চস্বরের বিদ্রূপের হাসি শুনতে পাওয়া গেল। সেই সাথে কাউকে নিয়ে অপ্রীতিকর কথা, যা ছিল অতিমাত্রায় জঘন্য। গা ঘিন ঘিন করে উঠল স্পর্শীর। সে পুনরায় আশেপাশে তাকালো কথাগুলো কে বলেছে তা দেখার জন্য, কিন্তু ঠিক ঠাউর করতে পারল না কথাটা কারা বলছে। তবে একটা জিনিস পরিলক্ষিত করতে পারল যে এখনো মানুষ ওকে দেখেই চলছে এবং নিজের মধ্যে সমালোচনা করে চলেছে। চোখে মুখে সকলের চরম অবজ্ঞা আর তুচ্ছ তাচ্ছিল্য, এবং ঠোঁটের কোণে শ্লেষের হাসি। তাদের মুখের দিকে তাকিয়ে স্পর্শী শুধু এটাই মনে হলো, সবটা যেন তার জন্য, তার প্রাপ্য এসব। কিন্তু কি করছে সে? মানুষ কেন তাকে এইভাবে দেখছে? কারণ খুঁজে পেল না। চরম হতাশায় পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। সেই সাথে সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হওয়ায় প্রচন্ড অস্বস্তি বোধ করল সে। আজ সবাই এমন কেন করছে কে জানে। কোনো কিছু বুঝতে না পেরে হাঁটা দিল সামনের দিকে। কিছু দূর যেতেই রুদ্র এবং ওর বন্ধুরা স্পর্শীর সামনে এসে ওর পথ আটকালো। তাচ্ছিল্য ভরা কণ্ঠে রুদ্র বলে উঠল, কোথায় যাওয়া হচ্ছে? মুহূর্তেই স্পর্শীর অভিব্যক্তি বিরক্তিতে পরিপূর্ণ হলো। দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। রুদ্র রম্য কণ্ঠে বলল, ও তাই নাকি? স্পর্শী কথা বলতে চাইল না। পাশ কাটিয়ে চলে আসতে নিলে রুদ্র স্পর্শীর হাত ধরে বসালো। আরে, কোথায় যাচ্ছ? কথা তো শুনে যাও আমার। রুদ্র হাত ধরা মাত্রই স্পর্শী এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, সাহস কিভাবে হয় তোমার আমার হাত ধরার? রুদ্রের ঠোঁটে তখন বিদ্রুপাত্মক হাসি। আমি হাত ধরলেই তোমার গায়ে ফোস্কা পড়ে যায় তাই? অথচ যখন অন্যদের বিছানায় উঠে পড়ো তখন কিছুই হয় না, গা জ্বলে না, ঘৃণা হয় না নিজের প্রতি, মরে যেতে ইচ্ছে করে না? স্পর্শী চেঁচিয়ে ওঠে, একদম চুপ। তোমার সাহস হয় কিভাবে আমাকে নিচু মানের কথা বলার? হোয়াট দ্য হেল! ও প্লিজ, আর নাটক করো না। এখানে উপস্থিত সকলেই তোমার আসল চেহারা জানে। তুমি যে কতটা নিম্নমানের এবং রাস্তার মেয়ে তা আর কারোর অজানা নয়। তুই আর সতী সাবিত্রী সেজে থাকিস না, লাভ নেই। রাস্তার একেবারে বাজে তুমি, কিছুই না। এর বেশি তোমার দাম। আর কিছু বলার পূর্বেই স্পর্শী রুদ্রের গালে নিজের সর্বোচ্চ জোর দিয়ে থাপ্পড় মেরে বসে। প্রচন্ড রাগে শরীর কাঁপছে তার। স্পর্শী দাঁতে দাঁত চেপে বলে, আর একটাও কথা নয়। আমি কেমন তা আমি ভালো করেই জানি। কারোর দেওয়া 2 টাকা দামের ক্যারেক্টারের সার্টিফিকেট আমার লাগবে না। যে নিজেই নর্দমার কীট, সে কি আর অন্যজনকে জাস্টিফাই করবে? রুদ্র ও স্পর্শীর কণ্ঠ শুনে আশেপাশে তখনই অনেকেই জড়ো হয়ে গিয়েছে। নিজের মাঝে বিভিন্ন ধরনের সমালোচনা করে চলেছে। তা দেখে রুদ্র মুচকি হাসল। গালে হাত দিয়েই বলে, তার মানে বলতে চাইছো তুমি সতী, একদম পিওর আর ইনোসেন্ট? তাই যদি হয় তাহলে এই ছবিগুলোর মানে আমাকে একটু বোঝাবে মিস স্পর্শী? অফস, মিসেস স্পর্শী। আপনি তো আবার বিবাহিত, রাইট? কথাটা বলে রুদ্র ফোনটা বের করে স্ক্রল করে কিছু ছবি বের করে স্পর্শীর সামনে তুলে ধরে এবং উচ্চস্বরে বলে, বিবাহিত হওয়া সত্ত্বেও এমন অপকর্ম করতে লজ্জা করে না? কিভাবে পারো নিজের স্বার্থ হাসিল করতে একজনকে ঠকিয়ে আরেকজনের বিছানায় উঠে পড়তে? বিবেকে বাধে না তোমার? রুদ্রের কথায় স্পর্শী এবার কোনো প্রতিউত্তর করল না, শুধু নির্বাক নির্জীব স্তব্ধ নয়নে তাকিয়ে থাকলো রুদ্রের মুঠোফোনের ভাসতে থাকা ছবিগুলো এবং তার ওপরে লেখা ক্যাপশনটার দিকে। মুখের ভাষা হারালো যেন তখনই। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকতেই পুরো বিষয়টা ধীরে ধীরে তার নিকট পানির মতো পরিষ্কার হয়ে দাঁড়ালো। তার মানে সকাল থেকে ঘটা তার সাথে যাবতীয় ঘটনার সূত্রপাত এখান থেকেই। বিবাহিত কি? এখন কথা বলছো না কেন? সত্য সামনে আসাতেই সব কথা নাই হয়ে গেল? রুদ্রের হুঙ্কার স্বরূপ কণ্ঠে স্পর্শীর ধ্যান ভাঙল।
সে এক পলক শীতল দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে পুনরায় মোবাইলের কৃত্রিম স্ক্রিনে ভাসতে থাকা সেই ছবিগুলোর দিকে তাকালো। ছবিগুলো তার এবং নির্বাণের ভিন্ন মুহূর্তের, যা কিনা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অতি মিষ্টি, যার মধ্যে নেই কোনো অশালীনতা আর অশ্লীলতা, আছে শুধু পবিত্রতা এবং শুদ্ধতা। কিন্তু কালক্রমে বিষয়টা সম্পূর্ণ বিপরীত রূপ ধারণ করেছে, শুধুমাত্র ছবিগুলো তুলে ধরার ভঙ্গিমা এবং শিরোনামে কিছু অকথোপকথনের জন্য, যার দরুন তাদের সম্পর্কটা কেউ ভালো দৃষ্টিতে নয়, বরং নোংরা দৃষ্টিতেই দেখবে। উপরন্ত শিরোনামটা এমন যে শিক্ষকতার নাম নিয়ে শিক্ষক এবং ছাত্রীর অবৈধ সম্পর্ক, জল গড়িয়ে গিয়েছে বহুদূর। দেখুন, নিচের ছবিগুলো তাদের এই অবৈধ মেলামেশার প্রমাণ। লেখাগুলো পড়া মাত্রই স্পর্শীর শরীর ঘিন ঘিন করে উঠল। 3 বাক্যের শিরোনাম, অথচ নির্বাণ এবং তার সম্পর্ককে বনাম যথেষ্ট করে তুলেছে। তাদের চরিত্রে নোংরামির দাগ লাগাতে ঢের। রুদ্র ফের বিদ্রূপ করে বলল, কি কথা বের হচ্ছে না এখন? সব হাওয়া ফুস। আমি কখনো ভাবিনি এই ভোলা ভালা চেহারার পেছনে এমন কুৎসিত একটা চেহারা লুকিয়ে আছে। স্পর্শী মন্থর দৃষ্টিতে তাকালো। সব সময় সে যে চোখের দেখা সত্যি হয় তা কিন্তু নয়। তাই নাকি? তাহলে তুমি বলতে চাইছো এই ছবিগুলো মিথ্যা? ছবির মধ্যে থাকা মানুষ দুটি তুমি আর নির্বাণ স্যার না, এডিট সব? বোকা মনে হয় আমাদের? তুমি বলবে আর আমরাও চোখ বন্ধ করে তা মেনে নিব? সত্য যেখানে সামনে, সেখানে তোমার মিথ্যা বলার সাহস দেখে অবাক হচ্ছি। রুদ্রের কথার বিপরীতে স্পর্শী কোনো প্রতি উত্তর করল না, নীরব রইল। আপাতত কিছু বলা মানেই বৃথা, কেউ তার কথা বিশ্বাস করবে না, সেটা সকলের দৃষ্টিতে লুকিয়ে থাকা অবজ্ঞা দেখেই বোঝা যাচ্ছে। কতটা ক্ষীণ সেই দৃষ্টি! একটি পোস্ট সকলের চোখে তাকে কোথায় নামিয়ে দিয়েছে ভাবতেই স্পর্শীর মন দুমড়ে মুচড়ে গেল, গলা ধরে এলো বারংবার। এর মাঝে নিধি, কেয়া, স্বামী এবং মাহি সেখানে এসে হাজির হয়। ভিড় ঠেলে কোনো মতে সামনে গিয়ে রুদ্র আর স্পর্শীকে সামনাসামনি দেখে তাদের আর বুঝতে বাকি নেই ঘটনাটা কি ঘটে গিয়েছে। তারা দ্রুত স্পর্শীর পাশে এসে দাঁড়ায় এবং তাকে আড়াল করার ব্যর্থ প্রচেষ্টা করে। এইদিকে স্পর্শীর চুপ থাকাটা রুদ্র স্পর্শীর দুর্বলতা ভেবে পুনরায় আঘাত আনার জন্য প্রস্তুত হলো। প্রথমে তুমি আমার সাথে ছিলে, আমার সাথে প্রেম ভালোবাসা নাটক করে ঘুরিয়েছ কয়েক মাস, এরপর আমাকেই ধোকা দিয়ে বিয়ে করে ফেললে তুমি। সকলের সামনে চরিত্র খারাপ আমারটাই দেখলে। কিছুই বলিনি তখন, প্রমাণ ছিল না বলে। কিন্তু এখন প্রমাণ সকলের হাতেই। নিজের স্বামীকে ধোকা দিয়ে স্যারের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছো, রাত পর্যন্ত হয়তো কাটিয়েছো। খাঁটি বাংলায় জানো তো এই সম্পর্ককে কি বলে? পরকীয়া। স্বামী চেঁচিয়ে অকথ্য ভাষায় রুদ্রকে একটি শব্দ দিয়ে সম্বোধন করে বলল, ভাষা ঠিক করে কথা বল। সাহস কিভাবে হয় তোর স্পর্শীকে নিয়ে এইভাবে বলার? তুই জানিস আদৌ কাকে নিয়ে কি বলছিস? স্বামীর কথা শুনে রুদ্র মোবাইলে একটা ছবি বের করে স্বামীর সামনে তুলে ধরে বলে, তাই নাকি? তাহলে বল, এই ছবিগুলো মিথ্যা এডিট? পারবি বলতে? পারবি না, কারণ এইখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্পর্শী নির্বাণ স্যারের গাড়িতে উঠছে, নির্বাণ স্যারকে নিয়েই নিজের বাসায় ঢুকছে। এর মানে আমরা কি বুঝবো বল? ছোট বাচ্চা নয় এখানে কেউ, অ্যাডাল্ট সবাই। ছবিগুলোর অর্থ সবাই ভালো মতোই বোঝে, আমরা জানি। অতঃপর স্পর্শীর দিকে তাকিয়ে বলে, নিজের সিজিপিএ বাড়ানোর আশাতেই এই সব করছো তাই তো? তুমি তো তুমি তো শুধু তুমি দুশ্চরিত্রা মেয়ে একটা। কিন্তু স্যারও এমন কাজে লিপ্ত দেখে ঘেন্না হলো। বদরাগী হলেও ভালো ভেবেছিলাম তাকে, কিন্তু এই কিনা তার আসল চেহারা। না জানি এমন মেয়ে ভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছেন তিনি। তবে এবার স্যার যেমন, ছাত্রীও তেমন পড়েছে তার ভাগ্যে। দুজনের চরিত্রেই সমস্যা আছে। পরবর্তী কথাগুলো এতটাই অশ্রাব্য ছিল, স্পর্শী নিজের ধৈর্য আর ধরে রাখতে পারল না। গলার স্বর দ্বিগুণ করে বলল, জাস্ট শ্যাট আপ। আর একটা বাজে কথা বললে খারাপ হয়ে যাবে বলছি। কি জানো তুমি আমার আর নির্বাণ স্যারের সম্পর্কে?
আদৌ জানো কিছু? না জেনে না শুনে কাউকে এইভাবে জাজ করার সাহস তোমার হয় কি করে? কে দিয়েছে? সবাইকে নিজের মতো রাস্তার নর্দমার কীট ভাবা বন্ধ করো। পরকীয়া যদি নাই হয় তাহলে বলো, তোমাদের মাঝে সম্পর্ক কি? কিসের ভিত্তিতে তুমি গলা উঁচিয়ে কথা বলার সাহস পাচ্ছ? রুদ্রের প্রশ্নে স্পর্শী তৎক্ষণাৎই উত্তর দেওয়ার জন্য মুখ খুলল। আমি নির্বাণ স্যারের ব উচ্চারণ করতে গিয়েও স্পর্শী থমকে গেল। কোনো জড়তার কারণে বলা হয়ে উঠল না তার। সে নির্বাণের বউ। উপরন্তু বিয়ের প্রথম রাতেই নির্বাণ স্পর্শীকে বলে দিয়েছে সে তার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোই আলাদা আলাদা রাখতে চায়। এখন যদি সে তাদের বিয়ের বিষয়টা খোলাসা করে দেয় তাহলে সবটাই ঘেঁটে যাবে। কোনো কিছু বলার আগে হলেও নির্বাণের সাথে তার একবার কথা বলা প্রয়োজন। ধৈর্য ধারণ করতে হবে তাকে, না হলে পুরো বিষয়টাই ঘেঁটে যাবে। স্পর্শীকে চুপ হয়ে যেতে দেখে রুদ্র শেষোক্তি করে বলল, তুমি নির্বাণ স্যারের কি? বলো। এখন বলছো না কেন? মানুষকে বলার কোনো গ্রহণযোগ্যতার সম্পর্ক খুঁজে পাওনি নাকি? তাহলে আমি বলছি, নির্বাণ স্যারের কাছে তুমি এটা ছাড়া আর ব্যতীত কিছুই নয়। কথাটা শেষ শোনা মাত্রই মাহিন রুদ্রের কলারটা চেপে ধরে ওর নাক বরাবর ঘুষি মেরে বসে। ব্যথায় কুঁকড়ে ওঠে রুদ্র, মাটিতে পড়ে যায় এবং স্বামী তখনই পা দিয়ে রুদ্রের পায়ের কাছে লাথি মেরে বলে, অশ্রাব্য ভাষায় কিছু গালমন্দ করে, তোর সাহস কিভাবে হয় স্পর্শীকে এই সব বলার? তোকে তো আজ আমি। কথাটা বলে শেষ কবার পূর্বেই রুদ্রের বন্ধুরা মাহিন আর স্বামীর ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং রুদ্রকে নিচ থেকে উঠিয়ে দাঁড় করায়। বৃহৎ এক গন্ডগোল বাঁধল তখনই। আশেপাশে ভালোই ভিড় জমেছে। সকলেই নিজেদের মধ্যে কানা ঘুষা সমালোচনা করেই চলেছে। এগিয়ে আসছে না কেউ। অনেক মজা নিচ্ছে তো অনেকেই, আবার মোবাইল বের করে ঘটনা সব শুট করছে। অনেকে আবার ভিড়ের সুযোগ নিয়ে মেয়েদের গা ঘেঁষে দাঁড়াচ্ছে অপ্রীতিকর উদ্দেশ্যে। অবশ্য আমাদের বাস্তব জীবনের চরিত্রটাই এমন। কেউ এখানে কারোরই আপন নয়। নিজ স্বার্থ না থাকলে কেউ কখনো এগিয়ে আসবে না, কখনোই না। রুদ্রের বন্ধু বান্ধবের সংখ্যায় একটু বেশি হওয়ায় স্বামী ও মাহিন তাদের সাথে পেরে উঠল না। আহত হলো খানিকটা। এর মাঝে তাদের আরো আহত করতে রুদ্রের বন্ধুদের মধ্যে একজন নিচ থেকে ছোট্ট একটি ইটের টুকরো হাতে নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারল। তবে সেটা স্বামী বা মাহিন কারোর গায়ে না লাগলেও দুর্ভাগ্যবশত স্পর্শীর কপালে গিয়ে সেই ইটের টুকরোটা লাগলো এবং সাথে সাথেই কপালের চামড়া ফেটে উষ্ণ রক্ত সরু ধারা কিনার ঘেঁষে চুইয়ে চুইয়ে পড়তে লাগলো। স্পর্শী চাপা আর্তনাদ করে কপাল চেপে ধরল। রুচিরত্মক হাত রক্ত দেখে কেয়া উদ্বিগ্ন বিচলিত হয়ে পড়ল। নিধি দ্রুত নিচের ব্যাগ থেকে রুমাল বের করে স্পর্শীর কপালে চেপে ধরল। এদিকে স্বামী আহত দেখে রুদ্র নিজেই ক্রোধ প্রকাশ করতে পিছপা হলো না। স্বামীর কলার চেপে ধরে বলল, স্পর্শীকে বললে তোর গায়ে লাগছে কেন? হ্যাঁ, তুই কি ওর আরেক? অতঃপর স্পর্শীর দিকে তাকিয়ে বলে, আর কয়টা লাগে তোমার? একজন দিয়ে হয় না, না? রুদ্র নিজের কথা শেষ করার পূর্বেই পেছন থেকে রাশভারী কণ্ঠে কেউ খুব জোরে চেঁচিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে? মানুষটির আওয়াজ এতই জোরে আর দৃঢ়তা ছিল যে সকলেই সেই সময়ের জন্য স্থির হতে বাধ্য হলো। কৌতূহলের বশে সকলের দৃষ্টি গেল পেছনের দিকে। সামনে নির্বাণের আর তার আগের ন্যায় ভয় আর সমান না দেখতে চাইলেও পেছনে ডিপার্টমেন্টের হেডকে দেখে দমে গেল সকলে। কোনো প্রকারই ড্রা করল না কেউ। নির্বাণ পুনরায় চেঁচিয়ে বলল, কি হচ্ছে এখানে? কথাটা বলে শেষেই নির্বাণ দৃষ্টি গিয়ে আটকালো রক্তমাখা স্পর্শীর মুখপানে। ক্ষণেই যেন রক্তক্ষরণ শুরু হলো বক্ষস্থলের অন্তরালে। মন হলো উৎকণ্ঠিত, ব্যগ্র, উদ্বিগ্ন, কিন্তু অভিব্যক্তি রইল অতি শীতল। স্পর্শীয় নিধির সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে দুর্বল চিত্তে তাকালো নির্বাণের পানে। দৃষ্টিতে না বলা অনেক কথা, অনেক অভিযোগ, ব্যর্থ আহত অনুভূতি। নির্বাণ চোখ সরালো আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজের রক্ত মাখা দায় হয়ে দাঁড়াবে তার জন্য। এর মাঝে মাহিন আধো স্বরে পুরো ঘটনাটা বলার চেষ্টা করলো,
কিন্তু রুদ্র থামিয়ে দিয়ে নিজের মতো বানোয়াট কাহিনী বলতে শুরু করলো, যেখানে দোষী স্পর্শীরা। তারই প্রতিবাদ জানাতে নিধি কেয়া বলে উঠল। নির্বাণ তখন কেয়া নিধিকে চুপ করতে বলে শৈথিল্য দৃষ্টিতে একবার রুদ্রকে পর্যবেক্ষণ করে নিল। যদিও সে পুরো ঘটনা সম্পর্কে অবগত, তবুও কিছুই বলল না সে। নীরবে ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলে রুদ্র এবং তার বন্ধুদেরকে পাঠানো হলো অ্যাডমিনিস্ট্রেশনে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য। মাহিন আর স্বামী খানিকটা আহত হওয়ায় তাদের মেডিকেল রুমে পাঠানো হলো চিকিৎসার জন্য। বাকিদের নিজ নিজ কাজে চলে যেতে বলা হলো। ধীরে ধীরে ভিড় কমে আসতেই নির্বাণ স্পর্শীর হাত ধরে সেই জায়গা থেকে নিয়ে আসলো। তবে তাদের যাওয়ার পানে সকলে একবার আর চোখে তাকাতে ভুলল না। কথা বলার জন্য হট গসিপ লাগবে তো নাকি? খালি একটি কেবিনে বসে আছে স্পর্শী। পিনপতন নীরবতা বিরাজমান চারিদিক জুড়ে। কেবিনটা টাপসি ম্যামের। নির্বাণের সাথে তার সখ্যতা আছে বলে স্পর্শীর করুণ অবস্থা দেখে সে রুমটা ছেড়ে দিয়েছে। বলা বাহুল্য, তিনি নির্বাণ আর স্পর্শীর ব্যাপারে সবই জানেন, তাই বিষয়টা তিনি আর ঘাটেননি। নীরবে প্রস্থান করেছেন জায়গাটি। নিধি ও কেয়া গিয়েছে স্বামী ও মাহিরের কাছে কিছু দরকার কিনা দেখতে। স্পর্শী হাত গুটিয়ে মলিন মুখে বসে আছে। তার পাশেই কোলে ফার্স্ট এইড বক্সটা নিয়ে বসে আছে নির্বাণ। বৃদ্ধ আঙ্গুল ও তর্জনীর মাঝে শুভ্র তুলোর অংশটি চেপে ধরে তাতে হেক্সিসল লাগাচ্ছে। অতঃপর কপাল হতে স্পর্শীর হাত এবং রক্তে ভেজা কাপড়টি সরিয়ে খুব দ্রুত সন্তর্পণে আঘাতপ্রাপ্ত স্থানে চেপে ধরে। ক্ষণেই তীব্র যন্ত্রণায় স্পর্শী ঈষৎ কেঁপে ওঠে, ঠোঁট চোখ খিচে বসে রইল। নির্বাণের যেন এবার অন্তরস্থলের দহন ক্রিয়া বাড়ল। হাতের স্পর্শের আগের ন্যায় আরো কোমল হলো। তার আপ্রাণ চেষ্টা, প্রিয়তম মানুষের যাতে সামান্যটুকুও কষ্ট না হয়। শুকিয়ে যাওয়া রক্ত উঠিয়ে নিতেও কি যত্ন তার, যেন একটু ঘর্ষণে কোমল মানবীটি ঝরে পড়বে। মাঝে মধ্যে জ্বালার পরিমাণ কমাতে নির্বাণ স্পর্শীর কপালের সামনে মুখ এনে ফু দিচ্ছে। ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলো, জ্বালা করছে? আর একটু, এই তো হয়ে গিয়েছে, সামান্য আঘাত, ঠিক হয়ে যাবে। নির্বাণ মুখে বলছে ঠিক, সামান্য আঘাত, কিন্তু হৃদয়ে যে বলছে অন্য কথা। সেখানে প্রেয়সীর ক্ষুদ্রতর আঁচড় তার বোধগম্য হয় না। সেখানে আজ তার রক্ত ঝরছে। শান্ত কিভাবে থাকে সে? স্পর্শী চোখ মেলে নির্বাণের দিকে তাকালো। তার মুখের অভিব্যক্তি এতটাই করুণ যে দেখে মনে হচ্ছে ব্যথা সে না, বরং নির্বাণ নিজেই পাচ্ছে। খেয়াল হলো নির্বাণের হাত কাঁপছে। সেই কাঁপা কাঁপা হাতেই পুরো ড্রেসিংটা শেষ করলো নির্বাণ। সব শেষে মাথায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলল, এই নাও, হয়ে গিয়েছে। বেশি ব্যথা করছে না তো? শেষ প্রশ্নটি করা মাত্রই যেন শক্ত নারীর মনটি দুর্বল হয়ে পড়ল না আর নিজেকে ধরে রাখতে। আপন মানুষটার কাছে এসে ভেঙে পড়ল সে। বুক চিরে বেরিয়ে এলো তীব্র আর্তনাদ। সম্মানহানির আত্মগ্লানি যেন তাড়া করে বেড়াতে শুরু করলো। ফুপিয়ে কেঁদে উঠল সে। নয়নের কোণ বেয়ে গড়িয়ে পড়তে শুরু করলো তপ্ত জলের বিবর্ণ ধারা। ক্ষণে কাঙ্ক্ষিত মানুষটি আলগে নিল তাকে, ঠাঁই পেল তার বুকের উষ্ণ আলিঙ্গনের মাঝে। নির্বাণ বলল, হুম, কাঁদে না, আমি আছি না তোমার পাশে? আশকারা পেয়ে প্রাপ্তবয়স্ক মনটি সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরীর মনে রূপান্তরিত হলো। ক্ষীণ কণ্ঠ টেনে টেনে বলল সে, সবাই আমাকে অনেক নিচু চোখে দেখছে, বাজে বিশ্রী ভাষায় গালি দিচ্ছে। রুদ্র তো সবার সামনে বলেই দিয়েছে আমি নাকি। অশ্রাব্য ভাষায় বলা সেই কথাটি বলে স্পর্শী পুনরায় ফুঁপিয়ে উঠল, নাক টানতে টানতে বলল, সবাই আমাদের সম্পর্ক খারাপ চোখে দেখছে, নোংরা ভাষায় সম্বোধন করছে। কিন্তু আপনার আমার সম্পর্ক নোংরা না, তাই না? বলুন না। নির্বাণ স্পর্শীর পিঠে হাত গলিয়ে দিয়ে বলে, শান্ত হও। নোংরা বললেই আমাদের সম্পর্ক নোংরা হয়ে যাবে না। সত্য এটাই, তুমি আমার বিয়ে করা বউ। স্পর্শী কিছু বলল না, ফুপিয়ে গেল। সে তো জানে তাদের সম্পর্ক কি, কিন্তু মানুষের দেওয়া এত এত অপবাদ আর কি ভোলা যায়? পুরো ক্যাম্পাস জুড়েই এখন তাদের কথা চলছে। নোংরা চোখে বিশ্রী ভাষায় তুলে ধরা হচ্ছে তাদের সম্পর্ক। একটি নারীর কাছে তার সম্মান সবচাইতে মূল্যবান।
আর আজ সেই সম্মানই হানি হয়েছে। কিভাবে সবটা মেনে নিবে সে? কিভাবে? এখনো যে তার কানে রুদ্রের অশ্রাব্য ভাষা ও অকথোপকথন কানে ভেসে বেড়াচ্ছে তার। স্পর্শীর ভেতরকার অবস্থা নির্বাণ সম্পূর্ণরূপে ধরতে না পারলেও আংশিক আঁচ করতে পেরেছে ঠিকই। সান্ত্বনা দিতে নয়, সত্যিকারের অর্থেই বলে উঠল সে, তোমার সম্মানহানি আমি হতে দিব না স্পর্শী। এতটুকু বিশ্বাস করো আমার ওপর। সবকিছুর হিসাব আমি নেব এবং বিশেষ খেয়াল রাখবো কোনো ছুট যাতে না পাই। সর্বোচ্চ শাস্তিটা যেন হয়। তোমার সকল কষ্টের ঝাড়া, প্রত্যেকটা রক্তের ফোঁটার এবং অশ্রুর সবকিছুর দাম তাকে দিতে হবে। স্পর্শী তখনও নির্বাক, কান্না করতে করতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবেই ভারী হয়ে এসেছে তার। নির্বাণ স্পর্শীর মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিতে দিতে বলে, সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে, এতে আর কিছু সময়ের ব্যবধান, এরপর সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মিনিট 30-এর পরেই ক্লাসের সিআর এসে জানালো ক্লাসের সবাই এসে পড়েছে, নির্বাণ চাইলে এখন ক্লাস নিতে পারে। নির্বাণ হ্যাঁ সূচক উত্তর জানিয়ে দিয়ে সিআরকে বিদায় করে দেয়। অতঃপর খুব সন্তর্পণে স্পর্শীর চোখ মুখ মুছে দিয়ে তার হাতের মাঝে হাত ডুবিয়ে দিয়ে অগ্রসর হয় ক্লাসরুমের দিকে। নিধিরা যখন ওর কাছে পুরো ঘটনা সম্পর্কে অবগত করতে এসেছিল, তখনই সে বুঝেছিল পুরো বিষয় নিয়ে নিজে থেকে পরিষ্কার না করলে কিছুই হবে না। তাই সে সিয়ারকে আর্জেন্ট ক্লাসের নোটিশ দেয় এবং সকলকে 2 ঘন্টার মাঝে থাকতে বলে। সেই সাথে আজ অ্যাবসেন্ট থাকলে নাম্বার কাটা হবে বলেও সাফ সাফ জানিয়ে দিয়েছিল। সিআরও নির্মাণের কথা অনুযায়ী সকল গ্রুপ এবং সাইডে খবর দিয়ে দেয় এবং ঘণ্টাখানিকের মাঝেই স্টুডেন্টরাও ক্লাসরুমে একত্রিত হয়। নির্বাণ আর স্পর্শী ক্লাসরুমে প্রবেশ করার পরপরই সকলের নজর যায় তাদের ওপর। বাঁকা চোখে সকলেই তাদের দুজনের হাতের বন্ধনের দিকে তাকিয়ে আছে। মনে তাদের অপ্রীতিকর ভাবনা অসার, কেননা ক্লাসে উপস্থিত কম বেশি সকলেই প্রায় চলমান ঘটনা নিয়ে অবগত। বিগত ভোর রাতে নির্বাণ আর স্পর্শীর ছবি পোস্ট হলেও বেলা হওয়ার পূর্বেই ছবিগুলো সব জায়গায় ভাইরাল হয়ে যায়। এমন সকালের নিউজ ফিডে চলেও আসে, যার দরুন কেউ তার অজানা থেকে যায় না বিষয়বস্তু থেকে। স্পর্শী একবার মাথা তুলে চোখ বোলালো চারিদিকে। সকলের চোখেই তখন ঘৃণা আর অবজ্ঞার রেশ বিদ্যমান। ওষ্ঠের কোণে ব্যঙ্গাত্মক হাসি। কেউ কেউ এখনো ফোন বের করে ছবি তুলছে, ভিডিও করছে তাদের। পরবর্তীতে রংচং মাখিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে বলে হয়তো। সকলের এমন মনোভাব স্পর্শীর সহ্য হলো না। দ্রুত মাথা নুইয়ে নিল সে। ক্ষীণ প্রচেষ্টা করলো নির্বাণের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার, তবে পারল না। হাত ঢিলে করার জায়গায় আরো শক্ত করে ওর হাতটা চেপে ধরল নির্বাণ। মুখের সামনে মাইকটা ভালো মতো সেট করে বলতে শুরু করলো, রিসেন্টলি ভার্সিটির মেইন গ্রুপে এবং বিভিন্ন রিলেটেড গ্রুপে আমাদের দুজনকে নিয়ে কিছু ছবি পোস্ট করা হয়। সেগুলো নিশ্চয় দেখেছো তোমরা। ছবিগুলো নিয়ে সকলের অনেক মতামত, অনেক চিন্তাধারা। আমাদের সম্পর্ক নিয়েও সকলের বেশ সন্দেহ, কৌতূহল, কিন্তু উপযুক্ত তথ্যের অভাবে সকলেই দ্বিধায় ভুগছ। তবে আসল সত্যটা না জেনে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ, হ্যারেস করছো আমাকে এবং স্পর্শীকে। একবারও কি চেষ্টা করেছো সত্যটা জানার? তা আর করবে কেন? রস মাখা একটা নিউজ পেলেই হয়, সেটা সত্য নাকি মিথ্যা যাচাই না করেই শেয়ার করতে জানো তোমরা। উল্টো পারলে আরো এক্সট্রা মশলাপাতি চালাবে, মাখিয়ে বড় করে বিষয়টা তুলে ধরবে তোমরা। কিন্তু তোমরা ভুলে যাও কেন, একই মুদ্রা যেমন বিপরীত মুখ থাকে, তেমনি একটি ঘটনারও 2টি দিক থাকে। ছবিগুলো সত্য ঠিকই, কিন্তু সেখানে তুলে আমাদের সম্পর্কটা মিথ্যা। এখন আমার আর স্পর্শীর সম্পর্ক নিয়ে তোমাদের সকলের যত কৌতূহল, তাই তো? এতটুকু বলেই নির্বাণ লম্বা নিঃশ্বাস ফেলল। পুরো ক্লাস তখন নীরব মনোযোগী। কেন যেন নির্বাণের অকম্প কণ্ঠ তাদের আকৃষ্ট করছে পরবর্তী কথা শোনার জন্য। হয়তোবা আগে নির্বাণ কখনো পড়ার বাহিরে এমনভাবে কথা বলেনি, তাই আগ্রহ আজ তুলনামূলক একটু বেশি। সকলেই এখন অপেক্ষায়
নির্বাণের পরবর্তী কথাটি শোনার জন্য। কিছুক্ষণ সময় নিয়ে নির্বাণ দৃঢ় কণ্ঠে বলে, স্পর্শী আমার বিয়ে করা স্ত্রী। শি ইজ দ্য ওয়াইফ অফ নির্বাণ সাইদ।